ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো নাবাচক বাক্য কি করে আমরা তৈরি করব। তাহলে বেশি কিছু কথা না বাড়িয়ে আমি চলে আসি, সোজা ক্লাসে চলে আসি। তো আমরা টেন্স করতে গিয়ে দেখেছি একটা টেন্স রয়েছে, তার নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কি প্রেজেন্ট টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স, যার অন্য নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, যাকে আরো কি বলে, এর অপর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট ইংরেজিতে সব থেকে বেশি ব্যবহৃত টেন্স ডেফিনাইট। এর আগেও কিন্তু টেন্স নিয়ে আমি অনেক ক্লাস তৈরি করেছি। তোমরা যদি চাও তো আমার প্লেলিস্টে যেতে পারো এবং সেখানে আমার প্লেলিস্টে গিয়ে কিন্তু টেন্স সংক্রান্ত সমস্ত ভিডিও পেয়ে যাবে, বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সংক্রান্ত ইন্ডিভিজুয়াল ভিডিও তোমরা সেখানে দেখে নিতে পারো। তো এই টেন্সের কাজটা কি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আমরা তো বাংলায় কথা বলছি, আমি খাই না, আমি যাই না, সে করে, ও করে না, এই ঘুম থেকে উঠে, ও ঘুম থেকে উঠে না, তাই তো? লেখক লেখাটি লিখে, কালিদাস এই বলেন, শিক্ষক মহাশয় আমাদের শিক্ষা দেন। ওকে, এই যে আমি হই ভালো, সে হয় খারাপ, ওকে, সেখানে একটি কলম রয়েছে, তার আছে একটি হাতি। এরকম ধরনের বাক্য তৈরি করতে আমরা ইংরেজিতে টেন্সের সাহায্য নিই। টেন্স কি করে আমাদেরকে? টেন্স তো তোমরা কি হবে, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি ভাত খাই, আমি ইট হলো ভাত, আর আমি রাইস হলো ভাত, আর ইট হলো খাওয়া। এরকম ধরো অনেকে ট্রান্সলেশন করো, কিন্তু এরকম করে তো হয় না। আগে দেখতে হবে যে বাক্যটা, বাংলাতে যে বাক্যটা, সেই বাক্যটা কোন কালের ঘটনা। যদি বর্তমান কালের ঘটনা হয় তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে সেটা। যদি অতীতকালে ঘটে গিয়েছিল তাহলে পাস্ট টেন্সের মধ্যে পড়বে। আবার যদি ভবিষ্যৎকালে কোনো ঘটনা হবে তাহলে সেটা কিন্তু পড়বে ফিউচার টেন্সের আওতায়। বুঝতে পারলাম? প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ রয়েছে। একটা হলো ইনডিফিনাইট, একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা প্রেজেন্টেরও প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে, ফিউচারেরও আর পাস্ট টেন্সেরও, প্রত্যেকটা টেন্সের কিন্তু এই চারটা করে ভাগ রয়েছে। আমরা আজকে কিছু নাবাচক বাক্য নিয়ে এসেছি। ওকে, নাবাচক বাক্য, এই বাক্যগুলোকে কি বাচক বাক্য বলবো? নাবাচক বাক্য। নাবাচক বাক্য ইংরেজিতে বলে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স এবং কোন টেন্স ব্যবহার করে? সমস্ত কিছু কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। তো কখন এই টেন্সটা ব্যবহার করা হয়? প্রেজেন্ট মানে ঘটনাটা ঘটবে কোন কালে? তোমরা বলবে ঘটনাটা ঘটবে বর্তমান কালে। তো বর্তমান কালে যখন কোনো কাজ সাধারণভাবে ঘটবে, কোনো একটা কাজ সাধারণভাবে হয়, সাধারণভাবে কোনো কাজ হয়, কোনো কাজ ঘটে বা হয়, তাকে বলা হয়, তখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। ওকে, আবার কি হয়, নিত্য সত্য, চিরসত্য, যেগুলো প্রত্যেকদিন নিত্য অভ্যাস, প্রত্যেকদিন যে সমস্ত কাজগুলো করি, প্রত্যেক দিনকার অভ্যাস, নিত্য সত্য, চিরসত্য। যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ওকে, আমি রোজ ভাত খাই, আই ইট রাইস এভরিডে। ওকে, দে গো টু স্কুল এভরিডে, তারা প্রত্যেকদিন স্কুলে যায়। এই সমস্ত বাক্যগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা কোন টেন্স ব্যবহার করব? বাক্য তৈরি করার ক্ষেত্রে এই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। তারপর কোনো মহান ব্যক্তির বাণী, যে বাণীগুলো চিরকালই একই থাকবে, সেই বাণীগুলোর ক্ষেত্রেও আমরা কি করি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম করে তৈরি হয়? প্রথমে কর্তা হয়, প্রথমে কি হয়? কর্তা বা সাবজেক্ট, বাকি যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। এরপরে কি বসে?
সাবজেক্টের পরে বসে মূল ভার্ব। এর আগের দিনে কিন্তু একটা অক্সিলারি ভার্বের ভিডিও আমি বানিয়েছিলাম, সাহায্যকারী ক্রিয়া। বি ভার্ব হতে পারে am is are was were have ভার্ব have has had, ওকে, মডেল অক্সিলারি ক্যান কুড শ্যাল শুড উইল উড। এখানে কিন্তু কি হবে না, এখানে সরাসরি মূল ভার্বটা হবে, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব। এবং মূল ভার্বটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ধরো মূল ভার্বটা থার্ড পারসন, পারসন কোনগুলো বলেছিলাম, আমি আমরা হলো ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন, আর আমি আমরা তুমি তোমরা সমস্ত কিছু বাদ দিয়ে হলো থার্ড পারসন। তাহলে দেখলে যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় আর সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার মানে এক বচন, মানে একটি বোঝাবে বা একজনকে বোঝাবে, তাহলে এই ভার্বের শেষে, তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। কখন হবে এটা? যে কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে কি যোগ হবে? এস বা ইএস। এরপরে যে থাকবে তাই, যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট, যদি সেন্টেন্সের অন্য কিছু অংশ থাকে তো অন্য কিছু, শেষে হচ্ছে ফুল স্টপ। এটা হলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বাক্য তৈরি করার ছাঁচ বা স্ট্রাকচার। চলো চলে আসি আমরা এখানে, সরাসরি চলে আসি, না দেখালে হবে না। আজকে কিন্তু আমরা কতগুলো নাবাচক বাক্য নিইনি, আমরা হ্যাঁবাচক বাক্য নিয়েছি। এরপর আবার সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি দেখলে কোনো একটা কাজ, যেমন আমি ভাত খাই, আমি কোন কালে খাই? বর্তমান কালে খাই। বর্তমান কালে কাজটা সাধারণভাবে হচ্ছে, তাই এখানে বাক্য তৈরি করার জন্য কোন টেন্স ব্যবহার করতে হবে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কি করে করব? আমি, আগে সাবজেক্ট যে ভাত খাচ্ছে আমি, আই, এরপরে খাওয়া, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে আমাকে। মূল ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে কি? আমি সবসময় বলেছি যে ভার্বের তিনটে ফর্ম। যদি বাচ্চাদেরকে শেখাচ্ছেন বা বিগিনার কেউ শিখছেন, কোনো জিনিস মুখস্থ করার দরকার নেই, কিন্তু ভার্বের ফর্মগুলো মুখস্থ করার দরকার আছে। ডু মানে করা, ডু ডিড ডান, টেক মানে নেওয়া, টেক টু টেকেন, ওকে, মেক মানে করা, মেক মেড মেড, এগুলো কিন্তু সব জায়গাতেই লাগবে, কারণ বাক্য তৈরি করতে গেলে তো সাবজেক্ট আর ভার্ব লাগবেই। তাহলে কর্তার পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এরপর কর্তার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তাহলে আমি ভাত খাই কি হবে? তোমরা বলবে আমি ভাত খাই কি হবে? আই ইট রাইস। আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট আর ইটটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, খাওয়া। আমি রাইস মানে ভাত, ইট মানে খাওয়া, এর উপর হয় না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আইটা ফার্স্ট পারসন, তাই ভার্বের শেষে এস বা ইএস যোগ হলো না। আমি খাই ভাত, এরকম করে তৈরি করতে হবে। এটা যদি থাকতো যে সে ভাত খায়, তখন কি হয়ে যেত? হি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভাত খায়, বর্তমান কালে খাচ্ছে, বর্তমান কালের কোন কাজ সাধারণভাবে হচ্ছে। এরপরে সে খায়, সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট হলো। কিন্তু এইখানটায় দেখে নিতে হবে যে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। আমি আমরা হলো ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সবকিছু হচ্ছে থার্ড পারসন, তাই তো? তাই সেটা থার্ড পারসনের মধ্যে পড়ে, আর সে মানে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, তাই ভার্বের শেষে কি যোগ হবে? এস বা ইএস, যে কোনো একটা যোগ করে দিলে হবে কি? না, হবে না, সেটার আবার নিয়ম আছে। ইটের শেষে শুধুমাত্র কি যোগ হয়? এস যোগ হয়। হি ইটস রাইস। আমার প্রশ্ন, এই যে বাক্যগুলো আই ইট রাইস, হি ইটস রাইস, এইগুলো হচ্ছে হ্যাঁবাচক বাক্য, এখানে নাই ব্যবহার নেই। কি বাচক? হ্যাঁবাচক বাক্য, বা ইংরেজিতে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তাহলে হ্যাঁ, আমি ভাত খাই বললাম, তাহলে এখানে তো নাই ব্যবহার নেই, কিন্তু আমার এখানে আজকে যে বাক্যগুলো তৈরি করব সেগুলো সবই নাই ব্যবহার আছে। বুঝতে পারছো? আশা রাখছি যে সবগুলোতে না ব্যবহার করতে হবে। তাহলে না কি করে ব্যবহার করব? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে না বোঝানোর জন্য এগুলো মুছে দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তোমরা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে না বোঝানোর জন্য দুটো ডু ভার্বের আমরা সাহায্য নেব। কি ভার্ব? ডু ভার্বের। একটা হলো ডু নট আর একটা হলো ডাজ নট। কি নট? একটা হলো ডু নট, কি নটের সাহায্য নেব আমরা? একটা হলো ডু নট আর একটা হলো ডাজ নট। ডাজ নট
কোন টেন্সে সাহায্য নেব? এটা কোন টেন্সে হলে পরে নাবাচক বাক্য হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্টে বর্তমান কালে যদি কোনো কাজ সাধারণভাবে ঘটে এবং সেখানে না বোঝায় তাহলে বুঝে নেবে যে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে নাবাচক বাক্য। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার তৈরি করতে শেখালাম। প্রথমে সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, যা থাকবে তাই, শেষে ফুল স্টপ। আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু তোমাকে যদি বলে যে আমি ভাত খাই না, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, আমি স্কুলে যাই না, এটা যাই, আমি নিজে যখন যাই তখন হর্ষ ই হবে, অন্য কেউ হলে অন্তস্থ। আমি ভাত খাই না, তাহলে কি হবে? এখানে আমি ভাত খাই যখন হচ্ছিল, আই ইট রাইস হচ্ছিল, তাহলে আমি ভাত খাই না করলে কি আই নট ইট রাইস হবে? না, শুধু নট ব্যবহার করা হবে না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নাবাচক বাক্যে আমরা কি নট ব্যবহার করব? হয় ডু নট, হয় ডু নট, না হলে ডাজ নট। কি করে বুঝবো কোনটা বসবে? ভালো করে লক্ষ্য করো, আমি ভাত খাই যখন বললাম তখন আই ইট রাইস, ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আই ইট রাইস তখন বললাম। এই ভার্বটার উপর নির্ভর করছে এখানে ডু নট বসবে না ডাজ নট বসবে। বুঝছো? এখানে ইট রয়েছে, ইটের শেষে এস বা ইস যোগ নেই, তাই নাবাচক বাক্য তৈরি করার জন্য আমি কি নট ব্যবহার করব? ডু নট ব্যবহার করব। দেখো দেখো, আমি ভাত খাই না, তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না যখন হবে কি নট হবে? সাবজেক্টের পরে কিন্তু ডু নট বসবে। এগুলো কার পরে বসবে? ডু নট বা ডাজ নট কর্তার পরে। তাহলে কর্তা হচ্ছে আমি, এবারে নাবাচক বাক্য রয়েছে, তাহলে কি নট বসবে? যখনই দেখে নিলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বর্তমান কালে সাধারণভাবে ঘটনা ঘটছে, তাই ডু নট কিংবা ডাজ নট ব্যবহার করব। তাহলে আই এর পরে কি নট হবে? আই এর পরে ডু নট হবে। কারণ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ডাজ নট কার পরে হবে? ডাজ নট হবে যখনই জানবে যে কর্তাটা কি পারসন? থার্ড পারসন হবে। মানে আমি আমরাও হবে না, তুমি তোমরাও হবে না, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে হবে, তাকে থার্ড পারসন বলে। আর কি নাম্বার হতে হবে? সিঙ্গুলার হতে হবে, মানে একবচন হতে হবে, মানে একটি বোঝাতে হবে, একবচন হতে হবে। তবে সেখানে নাবাচক বাক্য তৈরি করার জন্য আমরা ডাজ নট ব্যবহার করব। তাহলে আমি ভাত খাই না, আই ডু নট, এরপরে সবসময় কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোনটা মূল ভার্ব? খাওয়াটা মূল ভার্ব। কি মানে খাওয়া? ইট। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আশা রাখছি বুঝতে পারলে। এরপরে আরেকটা দেখিয়ে দিই, এখানে দেখো এই বাক্যটাতে সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায়। ওকে, এটা আশা রাখছি বুঝতে পারলে। এরপর এখানে যদি এইটা থাকতো যে এটা মুছে ফেলি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। তাহলে যখনই দেখবে যে কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাহলে ডাজ নট হবে, আর কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকলে প্রত্যেক ক্ষেত্রে ডু নট হবে, নাবাচক বাক্য তৈরি করার ক্ষেত্রে। এরপরে আমাকে যদি করতে দিত যে সে ভাত খায় না, আমাকে যদি করতে দিত যে এখানে সে ভাত খায়, হি ইটস রাইস আছে, আমাকে যদি করতে দিত ট্রান্সলেশন বা আমাকে লিখতে হতো ইংরেজিতে সে ভাত খায় না, অন্তত হবে সে ভাত খায় না, তাহলে সেখানে কি হবে? যে হি নট ইটস রাইস হবে না, তাহলে কিন্তু সেখানে ওইটা হবে না। তাহলে এখানে ক্ষেত্রে কি করতে হবে? আগে সাবজেক্ট সে, হি, এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা আমি আমরাও নয়, ফার্স্ট পারসনও নয়, তুমি তোমরাও নয়, সেকেন্ড পারসনও নয়, এটা হচ্ছে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি হচ্ছে সব থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সে মানে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে নট বোঝাতে না বোঝাতে কি নট হবে? ডাজ নট হবে, হি ডাজ নট। এরপরে সবসময় কিন্তু মূল ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কি মানে খাওয়া? মূল ভার্ব কোনটা? খাওয়া। ইট মানে খাওয়া। কি খায় না? বাংলায় কিন্তু প্রশ্ন করলে যে অংশের উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে সেন্টেন্সে। হি ডাজ নট ইট রাইস। একটা জিনিস লক্ষ্য করো, এখানে ডাজ এবং ইট এই দুটো মিশে এখানে কি হয়ে গেছে? ইটস হয়ে গেছে। তাহলে হয় ডু নট ব্যবহার করব সাবজেক্টের পরে, না হলে ডাজ নট ব্যবহার করব না বোঝাতে। এখানে দেখি দুটো, দেখি আমি দুটো তোমাদেরকে করে দেখাবো, আর বাকি
পাঁচটা তোমরা কি করবে, আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আমি দেখবো যে তোমাদের কি করে তোমরা উত্তরটা তৈরি করতে পারছো। কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে, বা অসুবিধায় পড়লে আমাকে অবশ্যই জানাবে। দেখো, আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না, এক নম্বরটা বলছি আমি এখানে, কিন্তু আমি স্কুলে যাই না এইটা। তাহলে আমি স্কুলে যাই না, আমি কোন কালে যাই না? বর্তমান কালে যাই না। প্রথম দেখতে হবে কোন টেন্স, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আদৌ? আমি বর্তমান কালে স্কুলে যাই না, বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে ঘটছে, আর এই যে হর্ষই রয়েছে, যাই হোক বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে ঘটছে, তখন কিন্তু সেটা বাক্য তৈরি করার জন্য সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ব্যবহার করব। তখন তাহলে আমি সাবজেক্টে যে বাকি কাজটা করছে আমি, এরপরে নাবাচক বাক্য বোঝানোর জন্য সাবজেক্টের পরে ডু নট হবে না ডাজ নট হবে। আমিটা হচ্ছে ফার্স্ট পারসন, আমিটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে এখানে ডাজ নট হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে আই ডু নট হবে, আই ডু নট। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সব সময়। এখানে আমিটা সাবজেক্ট, আমিটা ভার্ব নয়, স্কুলেটাও ভার্ব নয়, যাই, যাওয়াটা হচ্ছে ভার্ব, যাওয়া। কি মানে যাওয়া? আই ডু নট গো, আই ডু নট সব সময় কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডু যুক্ত গো মানেই হচ্ছে গো। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আই ডু নট গো টু স্কুল, বই পড়া টু বসে প্রিপোজিশন, আই ডু নট গো টু স্কুল। আশা রাখছি বুঝতে পারলে। এখানে যদি থাকতো যে সে স্কুলে যায় না, তখন কিন্তু হতো হি বা সি। যদি ছেলে হতো তাহলে হি, মেয়ে হলে সি ডাজ নট গো টু স্কুল হতো। আশা রাখছি বুঝতে পারলে। যদি সে স্কুলে যায় তাহলে কি হতো? সে স্কুলে যায় তাহলে হি গোজ টু স্কুল হতো, হি গোজ টু স্কুল হতো। এখানে সে স্কুলে যায় না বলেই হি ডাজ নট গো টু স্কুল হয়ে যেত। ডাজ নট গোজ হবে না, ডাজ নট গো হবে। কারণ ডু আর ডাজ এই ডামি ভার্বগুলো ব্যবহার হলে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দুটো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আই ডু নট গো টু স্কুল। আশা রাখছি বুঝতে পারলে। নাম্বার 2 লক্ষ্য করো, সে মাছ খায় না, সে মাছ খায় না। তাহলে যদি ছেলে হয় তাহলে সেটা হি হবে, মেয়ে হলে সি হবে, যে কোনো একটা করতে পারো তুমি। মেয়ে যদি আমি ধরে নিচ্ছি সেটা মেয়ে। সে মাছ খায় না, তাহলে করবো কি? সি ফিশ ইট নট। অনেকে ধারণা আছে এরকম ভ্রান্ত ধারণা। সে মাছ খায় না, কোন কালে খায় না? বর্তমান কালে খায় না। তাহলে বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে ঘটছে, তখন জানবে যে সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে বাক্য তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে সেন্টেন্স স্ট্রাকচারটা। তাহলে এখানে এটা নাবাচক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কি? সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু সেটা তো হ্যাঁ বাচকের ক্ষেত্রে। আর নাবাচকের ক্ষেত্রে সাবজেক্টের পরে কি নট হবে? হয় ডু নট, না হলে ডাজ নট। নির্ভর করছে সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি নট হবে? ডাজ নট হবে। তাহলে সে মাছ খায় না, তাহলে সে মাছ খায় না, এগুলো মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু। তাহলে আমাকে ধরো এটা দেওয়া থাকতো যে সে মাছ খায়, তাহলে কি হতো? বিভিন্ন ভাবে ভেবে দেখো। এটা যদি দেওয়া থাকতো, এই 2 নম্বরটা যদি দেওয়া থাকতো, এই 2 নম্বরটা যদি দেওয়া থাকতো যে সে মাছ খায়, সে মাছ খায়, অন্তস্থ অ হবে, সে মাছ খায়, তাহলে কি হতো? হি বা সি, যে কোনো একটা হতো। সি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি মানে খাওয়া? ইট মানে খাওয়া। কিন্তু এখানে সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি করে বুঝলে? সিটা আমি আমরাও নয়, তুমি তোমরাও নয়, ফার্স্ট পারসন নয়, সেকেন্ড পারসন নয়, তাই সিটা হচ্ছে থার্ড পারসন। ওকে, সেটা হচ্ছে থার্ড পারসন। আমি আমরাও নয়, তুমি তোমরাও নয়, সেটা হচ্ছে থার্ড পারসন। আর সে মানে একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে কি যোগ হতো? এস বা ইস যোগ হতো। ইটের পরে কি যোগ হয়? এস যোগ হয়। সি ইটস ফিশ। ওকে, সে মাছ খায়, এরকম হয়ে যেত। কিন্তু আমাকে এখানে দিয়েছে সে মাছ খায় না, তাহলে না বোঝাতে সাবজেক্টের পরে কি নট বসবে? ডু নট বা ডাজ নট। কিন্তু এখানে সাবজেক্টটা সে রয়েছে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি নট হবে? বাক্য তৈরি করার জন্য সি ডাজ নট হবে। সি ডাজ নট ইট মানে হচ্ছে খাওয়া। সি ডাজ নট ইট, কি খায় না? She does not eat fish. সে মাছ খায় না। ওকে, এরপর আর একটা দেখিয়ে দিই। নাম্বার 3, তুমি গান গাও না, এটা লাস্ট। বাকিগুলো কিন্তু এই 4টা কিন্তু তোমরা এক্সারসাইজ করে নিয়ে আসবে। এই 4টা তোমাদের হোম টাস্ক রইলো।
এই চারটা তোমাদের হোম টাস্ক রইলো, তোমরা আমাকে এই চারটা ট্রান্সলেশন করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমরা লিখে দিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। আমরা ঘড়ি পড়ি না, পড়ার ইংরেজি কি সেটা বলে দিই, ভার্বগুলো বলে দিই আমি। পড়াটাকে কি বলে? এই পড়াটাকে পুট অন বলে। পুট অন মানে পরিধান করা, বা ওয়্যার করতে পারো, ওয়্যার মানে পরিধান করা। পুট অন, পুট পুট পুট, ওয়্যার ওর ওর্ন। তোমরা উত্তরটা জানো না, কোনটা ভার্ব এখানে? জানা, জানাটা ভার্ব, নোটা ভার্ব, নো নিউ নোন। ওকে, নো নিউ নোন। এই ভার্বগুলো বলে দিচ্ছি শুধু, তোমরা শুধু বাক্যটা তৈরি করবে। দেখি তোমরা কেমন করে বুঝেছো। তারা টিভি দেখে না, তাহলে এখানে ভার্ব কোনটা? তোমরা বলবে ওয়াচ মানে দেখা, ওয়াচ ওয়াচ ওয়াচড। রাঘবদা আমাদের বাংলা পড়ান না, কি মানে পড়ান? কোনটা ভার্ব এখানে? পড়ানোটা ভার্ব। তাহলে টিচ মানে পড়ানো, টিচ টট টট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ। এরপরে তোমরা করে নিয়ে আসবে এগুলো, যদি তোমরা করতে পারো। আমি জানি তোমরা ক্লাসটা বুঝেছো। আচ্ছা, নাম্বার 3, তুমি গান গাও না। তাহলে তুমি গান গাও না। আচ্ছা, তোমরা ভেবে নাও তো যে তুমি গান গাও, তাহলে এখানে কি হতো? যদি তোমাকে এটা ট্রান্সলেশন করতে দিত যে তুমি গান গাও, তুমি গান গাও, তাহলে কি হতো? তাহলে কি হতো বলো তো? এটা কোন কালে গাও? বর্তমান কালে গাও। তাহলে বর্তমান কালে সাধারণভাবে ঘটছে, তাহলে বাক্য তৈরি করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য নেব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট, বাক্যে যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে, ইউ। ওকে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কোনটা? গান গাওয়াটা, বা গাওয়াটা করতে পারো। ওকে, সিং মানে গান গাওয়া, ইউ সিং, তুমি গান গাও। ইউ সিং আর সং ও হতে পারে। ইউ সিং, সিংটা হচ্ছে ভার্ব আর সংটা হচ্ছে নাউন। আর সিং মানে গান গাওয়া, পুরোটাই হয়। ইউ সিং, তুমি গান গাও। ওকে, ইউ সিং সাবজেক্ট, তারপরে মূল ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। এখানে কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, লক্ষ্য করো। আমি এটা তুমি রয়েছে, তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করার কোনো প্রশ্ন আসছেই না। তাহলে ইউ সিং হবে, তুমি গান গাও, বা ইউ সিং আর সংও করতে পারো। কিন্তু আমার এখানে রয়েছে তুমি গান গাও না, আমার না রয়েছে। তাহলে কি এখানে হবে যে ইউ নট সিং? না, একটু আগে তো স্যার আপনি বললেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে না বাচক বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে কি দেব? হয় ডু নট, না হলে ডাজ নট। হয় ডু নট, না হলে ডাজ নট। নাম্বার 3 লক্ষ্য করো। নাম্বার 3, তুমি গান গাও না, তাহলে এটা কি করব? কি মানে তুমি? ইউ মানে তুমি বা তোমরা, দুটোই হয়। তুমি পরে কি করব? যে সং, না, সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি মানে গান গাওয়া? সিং মানে গান গাওয়া। কিন্তু এখানে নাবাচক বাক্য রয়েছে, তাহলে সাবজেক্টের পরে কি বসাতে হবে? হয় ডু নট, না হলে ডাজ নট। তাহলে ইউ পরে কি নট হবে? ইউটা আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে এখানে থার্ড পারসন নয়, তাই ডু নট, ইউ ডু নট। আর কি মানে গান গাওয়া? এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সিং মানেই গান গাওয়া, ইউ ডু নট সিং, বা ইউ ডু নট সিং আর সংও হতে পারে। আশা রাখছি বুঝতে পারলে। তাহলে তুমি গান গাও না, তোমাদের কিন্তু এই চারটা হোম টাস্ক রইল। আমরা ঘড়ি পড়ি না, নাম্বার 1। পুট অন মানে পড়া বা ওয়্যার বলে দিলাম, আমি এখানে ভার্বটা বলে দিলাম তোমাদের সুবিধার্থে। তোমরা উত্তরটা জানো না, নো মানে জানা। তারা টিভি দেখে না, ওয়াচ মানে দেখা। সি মানে দেখা হয়, কিন্তু ওয়াচ মানে টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ ভার্ব ব্যবহার করা হয়। রাঘবদা আমাদের বাংলা পড়ান না, টিচ মানে পড়ানো। এই চারটা তোমাদের হোম টাস্ক রইল। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে তোমরা এটা শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কি করবে? ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশন খুব সহজেই পাওয়ার জন্য। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে বা ক্লাসের প্রয়োজন হয়, কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই হোম টাস্কগুলো করে রেখো। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।